হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? তো কেমন আছো সবাই? আই থিংক সবাই ভালোই আছো। আজকে চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ক্লাস 6 এর ইংলিশ ডিসকাশন ক্লাস। তোমাদের এই ভিডিও খুবই মজাদার ভিডিও হবে। প্রিভিয়াস চ্যাপ্টারে তোমরা জানো আমি ক্লাস 5 এর ইংলিশ ডিসকাশন ক্লাস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো এই সেশনে এই ক্লাসে আমরা জানবো ক্লাস 6 এর ইংলিশ ডিসকাশন ক্লাস নিয়ে আমরা সেম জিনিসটা জানবো, যেভাবে আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। তো ভিডিওটা আসতে খুবই দেরি হয়ে গেছে, তো আর দেরি না করে ভিডিও শুরু করি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্টুডেন্টরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা রায় মার্টিনের ক্লাস 6 এর ইংলিশ কোশ্চেন ব্যাংক দেখতে পাচ্ছি। আমরা এখানে 2025 সালের আমরা ইংলিশ কোশ্চেন ব্যাংকটা ডিসকাস করব। ওকে, দেখি আমাদের নেক্সটে কি রয়েছে। ভিডিওটা অলরেডি খুব লেট, তো বেশি টানবো না ভিডিওটা। চলো, আমাদের রয়েছে ফার্স্টে মডেল কোশ্চেন পেপার। ইন দিস চ্যাপ্টার উই উইল ডিসকাস দ্য ফার্স্ট সামেস্টিভ এক্সামিনেশন 2025 কোশ্চেন সেট ফর ক্লাস 6 ফ্রম রায়ান মার্টিন। তো রায়ান মার্টিন থেকে আমরা এখানে ক্লাস একটা নিয়েছি, স্কুল একটা নিয়েছি, সেটাকে আমরা 2025 সালে যেটা সাজেশন দেয় যে স্কুলগুলো, তার স্কুলের নাম হচ্ছে গেছে ইনস্টিটিউট মালদা। তো প্রথমেই রয়ে গেছে আমাদের রিডিং সিন রয়েছে। রিড করব আমরা, কি রয়েছে, রিড দ্য পোয়েম এন্ড অ্যানসার দ্য কোশ্চেন গিভেন বিলো। কি রয়েছে, boat sails on the rivers and ship sails on the seas, and but clouds that sails across the sky and prettier than this. তাহলে কি বলছে, boat sails on the rivers, বোটগুলি কোথায় আছে, নদীর উপরে। শিপস কোথায় ভাসছে, সমুদ্রে। কিন্তু মেঘগুলি that sails across the sky, যেগুলো পুরো আকাশ জুড়ে ভাসছে, and prettier than this, এই যে এই দুটো রয়েছে, এদের থেকেও দেখতে খুবই সুন্দর। There are bridges on the river as pretty as you please. যে কি রয়েছে, নদীর উপরে ব্রিজ রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। But the bow that the bridges heaven and overtops the trees and builds a road from earth to sky. কি বলছে, but the bow that the bridges heaven, যে ব্রিজের যেদিকে একটা বো মানে রেনবোটা তৈরি হয়েছে, and over tops the trees, যেটা পুরো গাছটাকে বের করে দিয়েছে, ঘিরে গেছে। কি বলছে, and builds a road from earth to sky, তাহলে কি পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। is prettier far than this, যেগুলো এগুলো সব, যেটি হচ্ছে এই সবের থেকেও সুন্দর। তাহলে আমরা বুঝতে পেরেছি সিনটা। এরপর আমাদের কি চলে আসছে দেখি, এরপরে আমাদের কোশ্চেন চলে আসছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। যে আমরা পোয়েমটা এক্ষুনি পড়লাম, সেইখান থেকে আমাদের এই যে ড্যাশটা দেওয়া রয়েছে, এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এর অ্যানসারটা আমাদেরকে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন আমাদের কি দিয়েছে, সরি, ফার্স্ট কোশ্চেন আমাদের রয়ে গেছে কি, একের দাগে রয়েছে বোট সেলস অন দ্য রিভার, বোট সেলস অন দ্য ড্যাশ। তাহলে আমরা কি পড়েছি, আমরা যখন এখানে সিনে আসবো, বোট সেলস অন দ্য রিভার ফার্স্টেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যানসার হবে বোট সেলস অন দ্য রিভার। রাইট অ্যানসার ইজ রিভার। সেকেন্ড কোশ্চেন আছে, দ্য সেলিং বোটস এন্ড শিপস আর লেস বিউটিফুল দেন। তাহলে আমাদের কি, এখানে আমরা যখন পড়েছি এখানে কিসের থেকে, boats and the boat sails on the river and ship sails on the seas, but the cloud sails across the sky and prettier than this. তাহলে কি, বোট এবং জাহাজ, নৌকা এবং জাহাজের, বোটে এবং জাহাজের থেকেও সুন্দর কিটা, তাহলে দ্য ক্লাউডস। The right answer, the sailing boats and the ships are less beautiful than কি হবে, clouds that sails across the sky.
রাইট অ্যান্সার পেয়ে গেছি আমরা। তাহলে কি বলছে 3 নম্বর কোশ্চেন রয়েছে দা রেইনবো বিল্ডস, রেইনবো কি তৈরি করে? তাহলে আমরা এখানে সিন পড়ি কি রয়েছে, but the book that the bridges heaven and over top the trees, আমরা এখানে দেখতে পারবো and builds a road from earth to sky, তাহলে আমাদের অ্যানসার কি আসবে? builds a road, একটা রাস্তা তৈরি করে কোথা থেকে? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তারপরে আমাদের একের দাগে কমপ্লিট, আমরা সিন পড়লাম, সিনের পর আমরা কোশ্চেন করলাম, এটা কমপ্লিট হলো। দুয়ের দাগে আমাদের কি হয়েছে দেখবো, রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। তাহলে আমরা এই রিড পড়বো, এখানে একটা সিন রয়েছে, আবার একটা সিন রয়েছে যেটা আমরা পড়বো, সেই সিনটা পড়ে সেরে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। আমরা এখানে কোশ্চেনের অ্যানসার দিলাম, সেই আমাদের অ্যানসার দিতে হবে। তাহলে আমরা কি পড়ছি, তাহলে সিনটা আমরা পড়া শুরু করি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটি ঝড়ে বাঘ আটকে গেছিল, একটি বাঘ আটকে গেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের চারিদিকে মানে ঘুরঘুর করছিল, মানে ঘুরছিল চারদিকে। কেন ঘুরছিল? লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবার খোঁজার জন্য, কিছু খাবার সন্ধানে সে গ্রামের চারিদিকে ঘুরঘুর করছিল বা ঘুরছিল। অন দ্য outskirts of the village lived an ill-tempered old man, গ্রামের একদম আউটস্কার্টস মানে শেষের দিকে একটা কে থাকতো, ইল টেম্পার মানে হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রিভিয়াসে ক্লাস করেছিলাম, একটা যে আমি একটা তোমার মানে সায়েন্সের ক্লাস করেছিলাম ক্লাস 6 এর, সেখানে আমি এই টপিকটা বুঝিয়েছি তোমাদের। এই যে ইট অল উইথ বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। এটা হচ্ছে সেই ড্রিপ ড্রিপ, এটাই সিনটাই যেটা এখানে দেওয়া রয়েছে। তো ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিওটা বুঝতে পারছো কোশ্চেনের অ্যানসারটা, আর জিনিসটা বুঝতে পারছো কনসেপ্টটা। আর যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে ভিডিওর লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা ওয়াচ করে নাও। তাহলে তাহলে কি রয়েছে এখানে, দ্য টাইগার হার্ডেড ইন শেল্টার, হার্ডেড মানে হচ্ছে উজুরে যেভাবে হাঁটে সেই হেঁটে হেঁটে ইন এ শেল্টার ক্লোজ দ্য ওয়াল, এটা অফ হবে, সরি বাই মিস্টেকলি পিক হয়ে গেছে, ও অফ হবে। ওয়াল অফ ওমেন্স হার্ট, তাহলে সে হামাগুড়ি খেতে খেতে মানে বাঘে যেভাবে হামাগুড়ি আসে সেরকম কি হবে, শেল্টার আশ্রয় নেওয়ার জন্য, ক্লোজ দ্য ওয়াল দেওয়ালের কাছে, অফ দ্য ওমেন্স হার্ট, তাহলে কি সেই বৃদ্ধ মহিলাটির বাড়ির দেওয়ালের কাছে বাঘটি আশ্রয় নিতে আসলো। The old woman was feeling very ill tempered that night, তাহলে কি বৃদ্ধ মহিলাটি সেই রাত্রে খুবই খিটখিটে এবং বদমেজাজি অনুভব করছিল, মানে তার শরীর অসুস্থ ছিল, বোঝা যাচ্ছে এটাতে। The rain water was leaking through the roof, বৃষ্টির জল তার যে ছাদটি রয়েছে, বাড়ির ছাদ, সেখান থেকে ফোঁটা ফোঁটা টিপ টিপ করে পড়েছে, মানে লিক করছে, জলটি পড়ছে বাড়ির মধ্যে। There is no escape from with drip drip, তাহলে যখন জলের ফোঁটাটি পড়েছে ছাদ থেকে, টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, সেটাকে ড্রিপ 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 করে আওয়াজ হচ্ছে। তাহলে কি বলছে, there is no escape from with this drip drip, এই ড্রিপ ড্রিপ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। She muttered angrily, সে জোরে রাগে চিৎকার করে উঠলো। পুশিং হার বেড, সে তার বিছানাটি ঠেলতে লাগলো, কোথায়, অ্যারাউন্ড দ্য রুম, রুমের চারিদিকে, কেন, টু কিপ ইট ড্রাই, বৃষ্টি পড়েছিল, বৃষ্টি থেকে তার ছাদ থেকে জলটি ওটা ছাদটি খারাপ থাকার জন্য বা যার কারণে ছাদ থেকে জল ফোঁটা পড়েছিল, তার জন্য ঘর ভিজছিল, ঘর ভেজার জন্য তার বিছানা মানে ভিজছে, তাই সে বিছানাটিকে এদিক সেদিক ঘরের চারিদিকে সরাচ্ছে।
she soaked the bed and tin trunk against the wall. কি করলো? she soaked the bed and tin trunk against the wall. সে বিছানা এবং একটি টিনের বাক্সকে টিনের ট্রাঙ্ককে দেওয়ালের সোজা ঠুকে দিল, দেওয়ালের দিকে ঠুকে দিল। তাহলে কি হলো? the wall shook, দেওয়ালটি নড়ে উঠলো। যখন কোনো কিছু ধাক্কা মারে তখন তো নড়ে ওঠে। তাহলে আমরা এখানে সিটা বুঝতে পারলাম। এরপর আমাদের কি বলছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। কোশ্চেনগুলোর অ্যানসার দিতে হবে। কি রয়েছে? টিক দ্য কারেক্ট অ্যানসার, টিক দ্য কারেক্ট অ্যানসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে এই যে অল্টারনেটিভ গুলো দেওয়া রয়েছে, এই অল্টারনেটিভ থেকে আমাদের রাইট অ্যানসার খুঁজতে হবে। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান পুশ অ্যারাউন্ড দ্য রুম? বৃদ্ধ মহিলাটি তার রুমের চারিদিকে কি ঠেলছিল? প্রথম আছে চেয়ার, চেয়ার ঠেলছিল। টেবিল, টেবিল ঠেলছিল। বেড, বেড ঠেলছিল। আলমিরা, আলমিরা ঠেলছিল। আমরা যদি সিনে ফেরত যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কি ঠেলছে? পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা। তাহলে আমাদের রাইট অ্যানসার ইজ, রাইট অ্যানসার কি? আমাদের রাইট অ্যানসার ইজ বেড। বেড ইজ রাইট অ্যানসার। দ্য টাইগার টুক শেল্টার। টাইগার, বাঘটি কোথায় আশ্রয় নিয়েছিল? আমরা যদি এখানে আমাদের অপশনে কি রয়েছে? ইনসাইড দ্য উমেন্স হাট, নিয়ার দ্য ওল্ড ওমেন্স হাটস ওয়াল, ইন দ্য ভিলেজ প্লেগ্রাউন্ড, ইন দ্য ফরেস্ট। বাঘটি কোথায় আশ্রয় নিয়েছিল? বৃদ্ধ মহিলার বাড়ির ভেতরে, না বৃদ্ধ মহিলার বাড়ির দেওয়ালের কাছে, না জঙ্গলে, না ভিলেজ মানে গ্রামের প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠে? আমরা যদি সিনে চলে যাই তাহলে আমরা এখানে সিনে দেখতে পাবো the tiger huddled in shelter close the wall of women's hut. তাহলে কোথায়? আমরা এখানে পেয়ে গেছি। আমরা কি পাচ্ছি এখানে রাইট অ্যানসার? আমরা দেখতে পাচ্ছি নিয়ার দ্য ওমেন্স হাটস ওয়াল। তাহলে বৃদ্ধ মহিলার বাড়ির দেওয়ালের কাছে। রাইট অ্যানসার ইজ বি। থার্ড কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন রয়েছে দা ওয়েদার ওয়াজ। ওয়েদারটি মানে আবহাওয়াটি কেমন ছিল? সানি মানে সূর্য মানে পুরো একদম সানি মানে বুঝতে পারছো গ্রীষ্মের পুরো সব সূর্য উঠে রয়েছে। ক্লাউডি মেঘলা, স্টর্মি মানে তোমার ঝড়ো, না উইন্ডি মানে বাতাস বইছে শুধু, কোনটি? আমরা যদি সিনে চলে যাই, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। তাহলে এখানে আমরা পেয়ে গেছি প্রথমেই যে বাঘটি ঝড়ে আটকে গেছিল। তাহলে ওয়েদার কি রকম ছিল? ওয়েদার ছিল ঝড়ো। রাইট অ্যানসার ইজ সি। তারপরে আমরা চলে আসছি বি এর দাগে। বি এর দাগে কি রয়েছে? বি এর দাগে রয়েছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান ফিলিং দ্যাট নাইট? সেই রাত্রে বৃদ্ধ মহিলাটি কি রকম অনুভব করছিল? আমরা সিনে পাচ্ছি কি? সিনে আমরা এখানে দেখতে পাচ্ছি the old woman was feeling very ill tempered that night. তাহলে আমাদের এখানে অ্যানসার লিখতে হলে কি লিখতে হবে? তাহলে কি? the old woman was feeling very ill tempered that night. তাহলে আমাদের বি এর দাগের অ্যানসারও, বি এর দাগের অ্যানসারও আমাদের ডান। থার্ডে কি চলে আবার সেকেন্ড একটা আছে, বি এর দাগের অ্যানসার শেষ হয়নি। হোয়াট ওয়াজ দ্য টাইগার সার্চিং ফর নিয়ার দ্য ভিলেজ? তাহলে গ্রামের চারিদিকে টাইগার কি খুঁজছিল? বাঘটি কি খুঁজছিল? আমরা যদি সিনে চলে আসি, he was wandered near the village, কেন? looking for something to eat.
তাহলে আমরা পেয়ে গেলাম খাবার খুঁজছিল। তাহলে কি খাবার খুঁজছিল, বিয়ের থেকে কমপ্লিট। তিনের থেকে আমরা দেখবো কি রয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ টু অ্যানসার দ্য গিভেন কোশ্চেন গিভেন। তাহলে আমরা এখানে আনসার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা একটা সিল করছি, আমরা এখানে কি রয়েছে, a volcano is formed when gas, pieces of rock and lava come out through the opening of the crust of earth। তাহলে পৃথিবীর যে পৃষ্ঠ থেকে, ফাটল থেকে গ্যাস, পাথরের টুকরো এবং লাভা বের হলে কি তৈরি হয়, একটি ভলক্যানো আর আগ্নেয়গিরি তৈরি হয়। তাহলে এখানে আমরা আগ্নেয়গিরি কিভাবে তৈরি হয় সেটা জানছি এই ভিডিওতে, এই টপিকে। দেয়ার আর থ্রি টাইপ অফ ভলক্যানো। তাহলে কি আমরা জানছি এখানে, আমরা জানতে পারলাম থ্রি টাইপ অফ ভলক্যানো, আগ্নেয়গিরি তিন টাইপের হয়, তিন প্রকারের হয়। কি কি রয়েছে, ডোরমান্ট ভলক্যানো। ডোরমান্ট মানে কি, ডোরমান্ট মানে বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। অ্যাক্টিং মানে কি, অ্যাক্টিং মানেও বলে দিচ্ছি। এন্ড কি রয়েছে, থার্ড রয়েছে এক্সটিংক্ট ভলক্যানো। ডোরম্যান্ট, ডোরমান্ট মানে হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরি। অ্যাক্টিং মানে হচ্ছে যেটি চালু, তোমরা চালু জানো, যেটি হচ্ছে তোমার সুপ্ত আগ্নেয়গিরি। এক্সটিংক্ট মানে হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তোমরা পড়েছো, ডোরমান্ট আমি লিখে দিচ্ছি। ডোরমান্ট মানে হচ্ছে ঘুমন্ত। অ্যাক্টিভ মানে হচ্ছে সুপ্ত। আর লাস্ট রয়েছে কি এক্সটিংক্ট। এক্সটিংক্ট, ই এক্স টি আই এন সি টি মানে হচ্ছে মৃত। এটা নোট ডাউন করে নেবে তোমরা, বুঝলে? এই যে ডরমান্ট মানে কি, অ্যাক্টিং মানে কি, এক্সটিংক্ট মানে কি, এটা তোমরা নোট ডাউন করে নেবে। গট ইট? বুঝতে পেরেছো? কি রয়েছে, দ্য ডোরমান্ট ভলক্যানো ইজ এ ভলক্যানো। ডোরমান্ট ভলক্যানো, ডোরমান্ট মানে আমি কি বললাম, ঘুমন্ত। ভলক্যানো মানে আগ্নেয়গিরি, হচ্ছে একটি আগ্নেয়গিরি দ্যাট হ্যাড অলরেডি ইরাপ্টেড। ইরাপ্টেড মানে বিস্ফোরণ হয়ে গেছে। অলরেডি কি হয়েছে, বিস্ফোরণ হয়ে গেছে। লেখা যাবে ইরাপ্টেড মানে, বুঝতে পারছো তো? বুঝতেই তো পারছো ইরাপ্টেড মানে, তো আমি লিখে দিচ্ছি। বিস্ফোট কি বলছে, ইট ক্যান ইরাপ্ট এগেইন। এই যে মানে তোমার যে ঘুমন্ত আগ্নেয়গিরিটা রয়েছে, ইট ক্যান ইরাপ্ট এগেইন, এটি আবার বিস্ফোট হতে পারে। ইট ক্যান ইরাপ্ট এগেইন, এটি আবার বিস্ফোট হতে পারে, বাট ফর এ লং পিরিয়ড, মানে সঙ্গে সঙ্গে হবে না, একটা দীর্ঘ সময় লাগবে।
ইট হ্যাজ লাইং এসলিপ, এটি এখন ঘুমিয়ে রয়েছে, তাই এটার নাম হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরি। এক্সাম্পল কি, মাউন্ট ফুজি ইন জাপান ইজ এক্সাম্পল অফ ডরম্যান্ট ভলকানো। মাউন্ট ফুজি, জাপানের মাউন্ট ফুজি, এটি হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরির উদাহরণ। সেম রয়েছে অ্যাক্টিভ ভলকানো আর দোজ হুইচ হ্যাভ, অ্যাক্টিভ ভলকানো হচ্ছে সেইগুলি যেগুলি which have erupt in near past can erupt again। তাহলে আমরা কি জানলাম, ডোরমান্ট মানে তোমার ঘুমন্ত আগ্নেয়গিরি একবার বিস্ফোট হলে কয়েক বছর লাগে বিস্ফোট হওয়ার জন্য তাকে, কারণ সে ঘুমিয়ে থাকে একবার বিস্ফোট হলে। আর সেটাই আমরা অ্যাক্টিভ মানে যেটা হচ্ছে তোমার সুপ্ত আগ্নেয়গিরি, সেটা আমরা কি জানছি, একবার বিস্ফোট হলে মানে কিছুদিন আগে যদি বিস্ফোট হয়ে থাকে আবার বিস্ফোট হতে পারে কিছুদিনের মধ্যেই। মাউন্ট, মাউন্ট কি, Mount Etna of Italy, Mount Etna of Italy is an example of active volcano। Mount Etna হচ্ছে এই যে মানে সুপ্ত আগ্নেয়গিরি তার উদাহরণ। ইতালি থেকে মাউন্ট এটনা, যেটা হচ্ছে উদাহরণ হচ্ছে এই সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে সেম রয়েছে এক্সটিংক্ট ভলকানো আর দোজ দ্যাট হ্যাভ রিমেইনড ইনঅ্যাক্টিভ ফর থাউজেন্ড অফ ইয়ার্স। কয়েকশো মানে কয়েক থাউজেন্ড, মানে বুঝতে পারছো, কয়েক হাজার বছর ধরে যেটি পুরো ইনঅ্যাক্টিভ মানে যেটি চালুই নেই, যেটি হয়নি, বিস্ফোট কখনোই হয়নি। এক্সটিংক্ট ভলকানো মৃত আগ্নেয়গিরি হচ্ছে সেইগুলি যেগুলি কখনো তোমার বিস্ফোটই হয়নি, কয়েক হাজার হাজার বছর ধরে বিস্ফোট হয়নি, এন্ড আর নট ইরাপ্ট এগেইন, এক্সপেক্টেড টু ইরাপ্ট এগেইন। তাহলে যেটাকে কখনো আশাও করতে পারবো না যে এটা বিস্ফোট হবে। তাহলে কি হবে, তারপর কি হয়েছে, মাউন্ট পোপা ইন মায়ানমার ইজ এক্সাম্পল অফ এক্সটিংক্ট ভলকানো। তাহলে কি, মায়ানমারের যে তোমার মাউন্ট পোপা রয়েছে সেটি হচ্ছে মৃত আগ্নেয়গিরির উদাহরণ। তাহলে আমরা সিনটা পড়লাম, আমরা কোশ্চেনে চলে আসছি। আমাদের কোশ্চেনে কি রয়েছে, রাইট the write whether the following sentence are true or false। তাহলে ট্রু ফলস আমাদের দেখতে হবে, অনেকদিন পর ট্রু ফলস করছি, এই ট্রু ফলস করতে কিন্তু খুব মজা লাগে। ফার্স্ট কোশ্চেন রয়েছে volcanoes from gas rock pieces and lava escape from earth crust। তাহলে কি বলছে, ভলকেনো তৈরি থেকে গ্যাস, পাথরের টুকরো এবং লাভা কোথা থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে বেরিয়ে আসে, সেইগুলো থেকে তোমার ভলকানো আগ্নেয়গিরি তৈরি হয়। আমরা সিনে যদি যাই তাহলে আমরা এখানে সিনে দেখতে পাবো a volcano is formed when a gas, pieces, rocks and lava came out through the opening of crust of earth। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি সেম জিনিসটা এখানে বলে রয়েছে। তাহলে আমাদের অ্যানসার হবে কি, ট্রু। আমাদের অ্যানসার ট্রু হবে। তাহলে কি রয়েছে সেকেন্ড কোশ্চেন রয়েছে ডোরমান্ট ভলকানো উইল নেভার ইরাপ্ট এগেইন। সরি, এটা সামথিং আমার এডিটর একটু প্রবলেম হয়েছে, তাই আমি ভুলে লেখা হয়ে গেছে, আমি ঠিক করেছি এটা এগেইন। কি বলছে, ডোরমেন্ট ভলকানো উইল নেভার ইরাপ্ট এগেইন। ডোরমেন্ট ভলকানো, ডোরমেন্ট মানে আমি কি বলেছি একটু আগে, ডোরমেন্ট মানে আমি বলেছি কি, ডোরমেন্ট মানে হচ্ছে ঘুমন্ত, ঘুমন্ত। তাহলে কি বলছে কোশ্চেনে, ডোরমেন্ট ভলকানো ঘুমন্ত আগ্নেয়গিরি উইল নেভার ইরাপ্ট এগেইন, আবার ইরাপ্ট মানে বিস্ফোট হতে পারবে না। তাহলে কি এখানে আমরা আমরা যখন পড়েছিলাম এখানে কি পেয়েছিলাম, it can erupt again but for long period of time because it has been lying asleep। তাহলে আমরা কি জেনেছি, ডরমেন্ট ভলকানো মানে ঘুমন্ত ভলকানো, ঘুমন্ত আগ্নেয়গিরি একবার বিস্ফোট হলে আবার বিস্ফোট হতে পারে কিন্তু টাইম লাগে, লং পিরিয়ড, দীর্ঘ সময় পরে। তাহলে এখানে বলে দিয়েছে যে তোমার যে ঘুমন্ত আগ্নেয়গিরি একবার আর বিস্ফোট হতে পারে না। তাহলে আমাদের এটা মিথ্যে, ফলস। তারপরে কি রয়েছে আমাদের, fill in the chart with information of from the passage।
এই চারটি আমাদেরকে পূরণ করতে হবে, যেটা আমাদের প্যাসেজটা পড়েছি সেটা থেকে দেখে। তাহলে ফার্স্টে আমাদের কি রয়েছে, টাইপস অফ ভলকেনো, মানে কি ধরনের আগ্নেয়গিরি, ক্যারেক্টারিস্টিক্স মানে তাদের যে ব্যাখ্যাগুলো, তাদের সম্বন্ধে যা বিস্তারিত জানায় সেটা। এক্সাম্পল, উদাহরণ এখানে রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? যেমন ফার্স্টে কি রয়েছে, এখানে এখানে ফাঁকা রয়েছে, দেখো এখানে ফাঁকা রয়েছে। ক্যারেক্টারিস্টিক্স মানে তার সম্বন্ধে বলছে জিনিসটা কি, হ্যাড অলরেডি ইরাপ্টেড। এক্সাম্পলে কি দেওয়া আছে, মাউন্ট ফুজি ইন জাপান, অলরেডি দিয়ে রেখেছে। তাহলে আমরা যখনই সিনে চলে যাব, এখানে আমরা পেয়ে যাচ্ছি ইট ক্যান ইট দ্যাট হ্যাড অলরেডি ইরাপ্টেড, এটা রয়েছে। তাহলে কি, মাউন্ট ফুজি ইন জাপান, এটাও লেখা হয়েছে এক্সাম্পল অফ ডোরমেট ভলক্যানো। তাহলে আমরা এখানে কি অ্যানসার আমরা দিতে পারি, টাইপস অফ ভলক্যানো, এটা অ্যানসার হবে ডরমেন্ট ডরমেন্ট ভলক্যানো। তোমরা অবশ্যই, আমি তবু লিখে দিচ্ছি, নাহলে তোমরা এক্সামে ভুল করবে। তোমার বলবে স্যার লেখালো না, তাই আমরাও লিখলাম না, ফাঁকা ছেড়ে এসেছি। তোমার একটা কথা বলে দিই, যখনই কোনো অ্যান্সারের মানে যখনই কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখবে, সেটা পূর্ণ বাক্যে লিখবে, কখনো সেটা ফাঁকা ছেড়ে দিয়ে আসবে না, নাম্বারটা খুবই কাটা যায় তার জন্য। সেকেন্ড রয়েছে কি, অ্যাক্টিভ ভলক্যানো, মানে কি সুপ্ত আগ্নেয়গিরি। অ্যাক্টিভ ভলক্যানো দেওয়া রয়েছে, ক্যান ইরাপ্ট এগেন, আবার ইরাপ্ট হতে পারে, ভলক্যানো বারংবার ইরাপ্ট হতে পারে, লেখাই রয়েছে সিনে। এক্সাম্পলে আমাদের যদি দিতে হয়, তাহলে আমরা সিনে চলে যাবো, কি অ্যাক্টিভ ভলক্যানোর এক্সাম্পল কি, মাউন্ট এটনা। মাউন্ট এটনা, তাহলে আমাদের এক্সাম্পল হয়েছে এটা। তাহলে আমাদের এক্সাম্পলে লিখবো কি, এটা মাউন্ট এটনা। তারপরে আমাদের কি রয়েছে, টাইপস অফ ভলক্যানো, আবার 3 নম্বরে ফাঁকা রয়েছে, এখানে দেখে নাও তোমরা, এখানে ফাঁকা রয়েছে। কি দেওয়া রয়েছে, ক্যারেক্টারিস্টিক আছে, তোমার লেখা হচ্ছে নট এক্সপেক্টেড টু ইরাপ্ট এগেন, আশা করা যায় আর ইরাপ্ট হবে না, আর বিস্ফোরণ হবে না। এক্সাম্পলে দেওয়া রয়েছে মাউন্ট ফোপা ইন মায়ানমার। তাহলে আমরা লাস্টে পড়ে রইলো, আমাদের কি রইলো লাস্টে, আমাদের লাস্টে পড়ে রইলো মাউন্ট ফোপা ইন মায়ানমার, এক্সাম্পল অফ এক্সটিংক্ট ভলক্যানো, এটা লাস্টেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের অ্যান্সার হবে, কি বানান কি দেখে নাও। তো আমি এটা করে দিলাম। তারপর পিটিও মানে হচ্ছে, তোমাদের বলে দিকটা জিনিস বারংবার আমি আগের ক্লাসে দেখিয়েছি তোমাদের। দয়া করে পাতা পরিবর্তন করুন, এটাই। স্টুডেন্টরা পেজ চেঞ্জ করছি, দেখুন কি রয়েছে। তারপরে গ্রামার চেক, তাহলে আমরা এখানে গ্রামার পড়বো, গ্রামার জানবো এখানে, বুঝতে পারলে? এখানে আমরা গ্রামার পড়বো, গ্রামার। চলে আসছি গ্রামার এন্ড ভোকাবুলারিতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। ড্যাশ অনেস্ট ম্যান, কি হবে? তোমরা এখানে বলবে স্যার, এখানে আর্টিকেল প্রিপোজিশন আমরা যখন বোঝাচ্ছি, এখানে কি আমরা কি দিতে পারি, এ এন দা কি দেবো? তাহলে আমরা এখানে স্যার দেখছি এইচ দেওয়া আছে, তাহলে এখানে আমরা এ দিয়ে দেবো, যেহেতু ও ও থাকলে এ আই ও থাকলে তোমার এন বসছে। তাহলে তোমাদের একটা কথা বলে দিই জিনিসটা, এখানে এইচ থাকলেও উচ্চারণটা হচ্ছে অনেস্ট, অনেস্ট উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমাদের অ্যান্সার হবে এন। তাহলে সেম জিনিস এখন আমি বলবো, যদি ইউনিভার্সিটি রয়েছে, নেক্সট কোশ্চেন ইউনিভার্সিটি, ধরো আমরা এখানে ইউনিভার্সিটি করবো, কিন্তু না, যখনই ইউ ইউ মতো উচ্চারণ হয়, গ্রামারে যখনই ইউ ইউ এর মতো উচ্চারণ হয়, তখনই সেখানে এন বসে না, তখন সেখানে বসে এ। এখানে রাইট অ্যান্সার হবে এ। দ্য টাইমস অফ ইন্ডিয়া, একটা কি, টাইমস অফ ইন্ডিয়া কি, কি এটা নিউজ পেপার জানি ওটা। টাইমস অফ ইন্ডিয়া একটা নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে, কি শিখেছি,
কোনো নির্দিষ্ট জিনিসের জায়গার নাম থাকলে তা বসবে, বুঝতে পেরেছি। তারপরে কি রয়েছে, ড্যাশ এনআরআই, এনআরআই প্রথমে কি উচ্চারণ আসছে, এন, এ আসছে, তাহলে আমাদের অ্যান্সার আসবে এন, তাহলে অ্যান্সার হবে এন, এনআরআই। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কি হয়েছে 5 এর দাগে, রাইট দ্য সাবজেক্ট এন্ড প্রেডিকেট অফ ইচ অফ দ্য সেন্টেন্স ইন অ্যাপ্রোপ্রিয়েট স্পেসেস, এটা রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, রাহুল ইজ এ গুড বয়, এটা রয়েছে তো, রাহুল ইজ এ গুড বয় এই জিনিসটা রয়েছে। তাহলে আমরা কি দেব, আমরা এখানে দেখে নেবো সাবজেক্ট কি আর প্রেডিক্ট কি, প্রেডিকেটটা কি। অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমরা এখানে রাহুলটা সাবজেক্ট, বুঝতে পারছি যে রাহুল এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের প্রথমে পড়ে যাচ্ছে রাহুল, প্রেডিকেটের বাকিটা পড়ে যাচ্ছে ইজ এ, কি রয়েছে গুড বয়। তবে সেম রয়েছে চিলড্রেন লাভ সুইটস। আমরা যখন এখানে দেখলাম রাহুলটা যদি সাবজেক্ট, তাহলে এখানে কি দেখে নেব, বাচ্চাগুলি সাবজেক্ট, তাহলে চিলড্রেন লাভ সুইটস প্রেডিকেট হচ্ছে লাভ সুইটস। তাহলে আমাদের গ্রামারের এই দুটা কমপ্লিট দেন। তাহলে আমাদের এরপরে কি আসছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নাম্বার চেঞ্জ করতে হবে, ওমেনের নাম্বার চেঞ্জ করলে কি হবে, এক বছর থেকে প্রমোশনে করলে কি হবে, ওমেন্স ওমেন্স কান্ট্রি, কান্ট্রিটা চেঞ্জ করলে কি হবে, কান্ট্রিজ। আওয়ার সেলফটা কি হবে, আওয়ার সেলফস হবে আওয়ার সেলফ। স্যার আপনি তাহলে এতগুলো যখন করলেন এসি এসে বসিয়ে দিলেন, তাহলে এখানে আমরা শিফটটা শিফট বসিয়ে দিই, বাট নো, রাইট অ্যান্সার ইজ শিফটটা সিপি থাকবে, কারণ শিফের চেঞ্জ হয় না, অ্যান্সার হবে শিফ, বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কি চলে আসছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স আর দ্য ফলোইং আর, ডোন্ট ডু ইট, এটা করো না। তাহলে আমাদের কি অ্যান্সার, এটা অ্যান্সার কি হবে, কি ধরনের সেন্টেন্স, কি ধরনের বাক্য এটা, এটা বুঝতে পারছি। Imperative sentence. Reading newspaper is a daily is a good habit. Reading newspaper daily is a good habit. Good habit. তাহলে কি, যে রিডিং নিউজপেপার, খবর কাগজ পড়া, প্রতিদিন খবর পড়া খুবই ভালো, এটা আমাদের আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ নির্দেশ করা হচ্ছে, একটা জানানো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে এই গ্রামারটা কমপ্লিট করার পরে কি রয়েছে, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোশ্চেন নাম্বার 3 which means the following। তাহলে কোশ্চেন নাম্বার 3 আমাদের কি রয়েছে, আমাদের দেখতে হবে। কোশ্চেন নাম্বার 3 আমাদের রয়েছে
এই যে রিড দ্য প্যাসেজ, যেটা আমরা চাকরির সম্বন্ধে জানলাম। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার দিতে হবে। কি রয়েছে? একই ওয়ার্ড বলছে, যেটা মিনিং একই হয়। স্লিপিং, ঘুমন্ত। তাহলে আমরা এখানে কি জেনেছি? বলে লিখেছিলাম আমি, দেখো এখানে ডোরমেট লিখেছিলাম ঘুমন্ত। তাহলে আমরা এখানে লিখতেই পারি ডোরমেট লিখতেই পারি। সেকেন্ড চলে আসছে আমাদের স্টোনের, স্টোন আছে কোশ্চেন, স্টোনের কি হবে? স্টোন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পিসেস অফ রক দেখতে পাচ্ছি একটা উপরে, দেখো তোমরা এখানে আমি দাঁড়িয়ে রেখেছি এখানে পিসেস অফ রক, তাহলে বড় পাথরের টুকরো। তাহলে কি হবে? স্টোন, রক। ডান। এরপর আমাদের কি চলে আসছে দেখি, লাস্ট কোশ্চেন এবং লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট এ প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ অন ডক্টর এপিজে আব্দুল কালাম ইউজিং ফলোইং কোয়েটস। তো তোমাদের যত একটা কথা বলে দিই, আমি যতই এনার সম্বন্ধে বলি খুবই কম শব্দ পড়বে আমার কাছে, কারণ ইনি হচ্ছেন মানে ইন্ডিয়ার একজন খুবই বড় আইডল যাকে হয় মানে। হয়তো আপনারা স্টুডেন্ট এখনো ডক্টর এপিজে আব্দুল কালাম সম্বন্ধে জানেন না, কিন্তু ইজ হি ওয়াজ এ মোস্ট গ্রেটেস্ট সায়েন্টিস্ট অলসো গ্রেট ম্যান। তো জিনিসটা আমরা যখন পড়বো তার সম্বন্ধে জানতে পারবো। ফার্স্টে রয়েছে পয়েন্টস। ওয়ান, জন্মেছেন অক্টোবর 15, 1931, 1931 সালে 15 অক্টোবর। কোথায়? ইন রামেশ্বরম। রামেশ্বরমে জন্মেছেন। কোথায় সেটা? তামিলনাড়ুতে। প্যারেন্টস কে? জৈনা লাবাউদ্দিন, জেনালুদ্দিন মারাকায়ার এন্ড আসিয়াম্মা। তার মানে প্যারেন্টস ছিলেন জালালউদ্দিন জেনুল আবাদ্দিন, এটা হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ, জালালউদ্দিন মারাকা মারাকায়ার এবং আসিয়াম্মা। এটা হয়ে গেল। তারপরে কি রয়েছে? ওয়াজ এ সায়েন্টিস্ট, এখানে আমি বলেছিলাম সায়েন্টিস্ট ছিলেন কোথায়? ডিআরডিও তে এবং ইসরো। তোমরা নামগুলো তো শুনেছো, স্পেস সেন্টার গুলো এগুলো কিসের জন্য বিখ্যাত? ইসরো মিসাইলের জন্য, তাই ওনাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মানে এটা খুব বড় একটা হাইলাইট পয়েন্ট, আমি এটা হাইলাইট করবো অবশ্যই। মিসাইল ম্যান, ইন্ডিয়ার মিসাইল ম্যান ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তারপরে আমাদের কি চলে আসছে? 11 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটাও জানি, দেখতে পারলাম কি ইনি মিসাইল ম্যান ছিলেন ইন্ডিয়ার, এবং কি 11 নম্বর প্রেসিডেন্ট মানে কি? প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো এখনকার প্রেসিডেন্ট কে রয়েছেন বলো তো? খালি মহিলা রয়েছেন, নামটা আমি লাস্টে বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে 11তম রাষ্ট্রপতি ছিলেন অফ ইন্ডিয়া, ভারতের। ফ্রম কত সাল থেকে কত সাল? 2002 টু 2007, 2002 থেকে 2007 পর্যন্ত। রোড অ্যান্ড অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, একটা অটোবায়োগ্রাফি লিখেছিলেন, যার নাম ছিল উইংস অফ ফায়ার। ডেথ, তিনি মারা যান জুলাই 27, 2015 সাল, শিলংয়ে। তাহলে আমরা এখানে হিন্টগুলো দিয়ে আমরা অ্যান্সারটা লিখবো। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান লিডার। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন খুবই বিখ্যাত ভারতীয় লিডার, প্রতিনিধি। হি ওয়াজ বর্ন অন অক্টোবর, তিনি জন্মেছিলেন অক্টোবরে 1931, 1931 সালে 15 অক্টোবর, ইন রামেশ্বরম, তামিলনাড়ু। তামিলনাড়ু রামেশ্বরমে। হিজ প্যারেন্টস ওয়ার জৈন, দেখো ভেঙে দিচ্ছি, জৈ জৈনব জৈন জৈনুল আবদ্দিন, জৈনুল আবদ্দিন। বাবা ছিলেন জৈনুল আবদ্দিন মায়াকার, তার বাবা ছিলেন জৈনুল আবদ্দিন মায়াকার। এন্ড আসিয়াম্মা, আসিয়াম্মা ছিলেন তার মা। ডক্টর
Kalam became a scientist in DRDO and ISRO at his younger age. তিনি খুবই ছোট বয়সে এতটা নলেজ তিনি গেইন করেছিলেন এত ছোট বয়সে যে সে চান্স পেয়েছিলেন কোথায় সায়েন্টিস্ট হওয়ার ডিআরডিও এবং ইসরোতে সায়েন্টিস্ট হয়েছিলেন তিনি পিপল কল্ড হিম কি রাখতেন দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া দ্য মিসাইল ম্যান বিকজ হি ওয়ার্ক উইথ মিসাইলস কারণ তিনি মিসাইলের সাথে সবসময় কাজ করতেন আর কি ডক্টর কালাম অলসো বিকেম দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি ভারতের 11তম রাষ্ট্রপতিও ছিলেন ডক্টর কালাম একজন মিসাইলম্যান সাথে সাথে একজন সায়েন্টিস্টের সাথে সাথে তিনি কি ছিলেন 11তম রাষ্ট্রপতিও ছিলেন ফ্রম কত সাল থেকে কত সাল ফ্রম 2002 থেকে 2002 থেকে 2007 পর্যন্ত হি রোট অ্যান অটোবায়োগ্রাফি তিনি একটি অটোবায়োগ্রাফিও লিখেছেন কি নাম ছিল নেমড উইংস অফ ফায়ার নাম ছিল উইংস অফ ফায়ার ডক্টর এপিজে আব্দুল কালাম passed on July 27, 2015 in Shillong. শিলংয়ে 2015 সালের 27 জুলাই শিলংয়ে 27 জুলাই 2015 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানে তিনি সেখানে মারা যান তাহলে এই ব্যক্তির সম্বন্ধে আমরা যতটাই কম মানে যত বেশি বললেও আমাদের কাছে শব্দ তত কম পড়বে তো এইরকম তোমাদের টপিক তোমাদের সামনে আসবে প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো ক্লাসগুলো কোনো রকম মিস করো না ডোন্ট ফরগেট টু ওয়াচ দিস ভিডিও এন্ড স্টুডেন্টস থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল তো তোমাদের এতটা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম মজার ওয়েতে পড়াশোনার জন্য আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন এবং আমাদের সাথে এইভাবে পড়াশোনার জন্য নতুন ওয়েতে পড়া এবং মজাদার ওয়েতে পড়ার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট fluentwithdev2.com এ গিয়ে নিজেকে রেজিস্টার করতে পারেন খুবই কম অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদেরকে অ্যাডমিশন করানো হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ